হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব মেইন ফিচার্স অফ মিডিয়েভাল ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন কিন্তু এই জায়গাটা আমি তোমাদের সাথে কম বেশি আলোচনা করে থাকি। দেখো, নতুন একটা সেমিস্টার শুরু হয়ে গিয়েছে এবং এই সময় যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করতে হবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে। এইবারে চলো আমরা দেখে নিচ্ছি কোর্স ফির জায়গাটা কি রয়েছে। দেখো, তোমরা যারা যেই সেমিস্টারেই থাকো না কেন, যদি তোমরা মেজর স্টুডেন্টস হও, সেই ক্ষেত্রে তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কিন্তু রাখা হয়েছে মাত্র 699 টাকা, 699। এবং এই যে স্বল্প মূল্য, এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ এই স্বল্প মূল্যের বিনিময়। এই হচ্ছে পুরো বিস্তারিত বিষয়, সমস্ত কিছু তোমাদের সামনেই রাখা হয়েছে। চলো এবার তাহলে আমরা আলোচনার বিষয়ে আজকে ফিরে যাচ্ছি। দেখো, মেইন ফিচার্স অফ মিডিয়েভাল ইন্ডিয়ান পলিটিক্যাল থট। দেখো কি বলছে। আচ্ছা, মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা মূলত খ্রিস্টীয় 8ম থেকে 1800 শতাব্দী পর্যন্ত সময়কে অন্তর্ভুক্ত করে। তার মানে এই যে এইটুকু জায়গাটা যেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, বা এখানে দেখো বলে দেওয়া আছে মিডিয়েভাল ইন্ডিয়ান পলিটিক্যাল থট, মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা। আচ্ছা, এর তো একটা টাইম পিরিয়ড রয়েছে, তাহলে সেটা বেসিক্যালি খ্রিস্টীয় 8ম শতক থেকে 1800 শতাব্দী পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালটার মধ্যে অন্তর্ভুক্ত করে। এই সময়ে ভারতবর্ষে হিন্দু ও ইসলামী রাজনৈতিক ঐতিহ্যের কিন্তু একটা মিক্সচার ঘটেছিল বা একটা সংমিশ্রণ ঘটেছিল, যার ফলে একটি স্বতন্ত্র ধর্মনির্ভর নৈতিক ভিত্তি সম্পন্ন রাজনৈতিক চিন্তাধারা গড়ে ওঠে। এবং এই যুগে রাষ্ট্রকে কেবল একটি প্রশাসনিক কাঠামো হিসেবে নয়, বরং একটি নৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের রূপেও কিন্তু কল্পনা করা হয়। তাহলে কি বলা হলো যে ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা এই যে সময়টা, সেটা ছিল 8ম থেকে 1800 শতাব্দী পর্যন্ত। এবং এই সময় কি হয়েছিল যে হিন্দু এবং ইসলামী রাজনৈতিক ঐতিহ্যের একটা সংমিশ্রণ ঘটেছিল, যার ফলে কিন্তু বলা হচ্ছে যে একটি স্বতন্ত্র ধর্মনির্ভর এবং নৈতিক ভিত্তি সম্পন্ন রাজনৈতিক চিন্তাধারা কিন্তু গড়ে উঠেছিল। এবং যেখানে রাষ্ট্রকে বেসিক্যালি আমরা কি জানি যে রাষ্ট্র মানে প্রশাসন থাকবে, প্রশাসনিক কাঠামো থাকবে। তো রাষ্ট্রকে কিন্তু এখানে শুধুমাত্র আমরা প্রশাসনিক কাঠামো হিসেবে না ভেবে সেই সময় একটি নৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান রূপেও কিন্তু কল্পনা করা হতো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি ধর্ম ও রাজনীতির সংমিশ্রণটা কিরূপ ছিল। মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ধর্ম ও রাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ক। তার মানে বলে না যে কোনো সময় বা কোনো একটা টাইম পিরিয়ডের না কিছু না কিছু খাসিয়ত হয়। তো এখানে মধ্যযুগীয় রাজনৈতিক যেই চিন্তাধারা ছিল, তো তার গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল কি ধর্মের সাথে রাজনীতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক। ঠিক আছে, ধর্মের সাথে রাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ক। হিন্দু ঐতিহ্যে রাজা ছিলেন ধর্মের রক্ষক আর ইসলামী ঐতিহ্যে শাসক ছিলেন আল্লাহর প্রতিনিধি। ফলে শাসন ব্যবস্থা কেবল আইন নির্ভর নয়, তাহলে এবার তো শাসন ব্যবস্থা কিছু না কোনো না কোনো একটা জায়গায় ধর্ম নির্ভর হয়ে গেল, ধর্মীয় নৈতিকতার দ্বারা কিন্তু সেটা নিয়ন্ত্রিত ছিল বা নিয়ন্ত্রিত হচ্ছিল। ঠিক আছে, এইভাবে ধর্ম ও রাজনীতির সংমিশ্রণটা এভাবে আসে, যেখানে দেখলাম যে আমরা হিন্দু এবং ইসলামী রাজনৈতিক ঐতিহ্যের একটা মিক্সচার হলো, যেখানে হিন্দু ঐতিহ্যে রাজাকে বলা হচ্ছিল ধর্মের রক্ষক এবং ইসলামের ক্ষেত্রে বা ইসলামী ঐতিহ্যে কিন্তু বলা হচ্ছিল যে যিনি শাসক থাকবেন বা যিনি মেইন রুল করবেন তিনি কিন্তু আল্লাহর প্রতিনিধি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখি রাজতন্ত্র কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। এই সময় রাষ্ট্র ব্যবস্থা ছিল প্রধানত রাজতান্ত্রিক মানে কি, তাহলে রাজাই ছিলেন কেন্দ্রীয় কর্তৃত্বে, রাজার ইচ্ছা, আইন, ন্যায় বিচার, শাসনের উৎস হিসেবে সেটাই কিন্তু মানে বলি যে এক এবং অন্তিম। তো
তো সেটাই বিবেচিত হতো। রাজাকে প্রজাদের কল্যাণ রক্ষা এবং ধর্মীয় দায়িত্ব পালনের প্রতীক হিসেবে কিন্তু দেখা হতো। তাহলে আমরা কিন্তু দেখলাম যে সেই সময় কিন্তু রাজতন্ত্র কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, যেখানে রাজা কিন্তু ছিলেন রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃত্বে। আচ্ছা, এরপরে পরের পয়েন্ট দেখো, নৈতিক শাসনের ধারণা। বলছে মধ্যযুগীয় চিন্তায় শাসনকে শুধু ক্ষমতার প্রয়োগ নয়, দেখো এখানে কি বলা হচ্ছিল, নৈতিক কর্তব্য হিসেবেও দেখা হতো। শাসকের প্রধান দায়িত্ব ছিল কি, সবার প্রথমে তো প্রজাদেরকে সুরক্ষা করতে হবে, তারপর কি ন্যায় বিচার করতে হবে, দুর্বলদের রক্ষা করতে হবে, ধর্মীয় নিয়ম পালন করতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখে নিলাম যে এখন কিন্তু ব্যাপারটা শুধু প্রশাসনিকের ছিল না, এখানে কিন্তু রাজনৈতিক ছিল না, এখানে কিন্তু ধর্মের সংমিশ্রণ কিন্তু চলে এসেছিল। তাহলে প্রজাদের সুরক্ষা, ন্যায় বিচার প্রদান, দুর্বলদের রক্ষা, দেখো এটার মধ্যে কিন্তু এবার ধর্মীয় নিয়ম পালনও চলে এলো। শাসনকে পাপ ও অন্যায় থেকে মুক্ত রাখাকে সর্বোচ্চ কর্তব্য হিসেবে কিন্তু মনে করা হতো। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি ধর্মীয় আইন ও শাসন নীতি। এই যুগে ধর্মগ্রন্থ ও ধর্মীয় আইন শাসনের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতো। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, এবার তোমরা ইতিমধ্যে হয়তো জেনেই গিয়েছো, তাই না? এই কথাটা আমার আর বারবার রিপিট করার প্রয়োজন নেই যে এবার ধর্ম চলে এসেছে এখানে। ধর্মগ্রন্থ, ধর্মীয় আইন শাসনের ভিত্তি সেটা অবভিয়াসলি থাকবে এখানে। হিন্দু সমাজের শাস্ত্র স্মৃতি, মুসলিম শাসনের শরিয়ত ও ফিকা, এই যে আইনগুলো বিচার ব্যবস্থা, রাজস্ব নীতি ও প্রশাসনের মূল কাঠামো কিন্তু নির্ধারণ করে দিত। ঠিক আছে, তাহলে ধর্মীয় আইন, শাসন নীতি দুটাই কিন্তু ইকুয়ালি চলছে। প্রজা কল্যাণের ধারণা, এটা কি বলছে, যদিও রাষ্ট্র ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক, তবুও প্রজা কল্যাণকে শাসনের অন্যতম লক্ষ্য ধরা হতো। একটু আগেই আমরা দেখলাম কি কি করণীয় ছিল সে সময়। রাজা ছিলেন প্রজাদের অভিভাবক এবং দুর্ভিক্ষ, যুদ্ধ, অন্যায় সমস্ত কিছুর থেকে কিন্তু দুর্বলকে রক্ষা করতে হবে, দুর্বলকে রক্ষা করতে হবে, জনগণকে রক্ষা করতে হবে, তাদেরকে প্রোটেক্ট করতে হবে, এই জায়গাগুলো ছিল। আর কি, সামরিক শক্তির গুরুত্ব। মধ্যযুগীয় রাষ্ট্রে সামরিক শক্তি ছিল অপরিহার্য। রাজ্যের নিরাপত্তা ও বিস্তার বজায় রাখতে শক্তিশালী সেনাবাহিনীরও কিন্তু সেই সময় প্রয়োজন ছিল। আর কি, শক্তিশালী রাজাই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারতেন। তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে রাজার ক্ষমতাশালী হওয়াটা বা রাজার পাওয়ারফুল হওয়াটা কতটা ইম্পর্টেন্ট ছিল এবং কেন বলা হচ্ছিল যে রাজতান্ত্রিক পুরো বিষয়টা। ক্লিয়ার? আচ্ছা, দেখো আর লাস্ট দুটো পয়েন্ট রয়েছে। দেখো, সামাজিক শ্রেণীবিন্যাসের স্বীকৃতি কি বলা হচ্ছে। দেখো, এই যুগে সমাজকে একটি স্থির শ্রেণী কাঠামো হিসেবে দেখা হতো। হিন্দু সমাজে সেই সময় বর্ণ ব্যবস্থা চালু ছিল এবং মুসলিম শাসনে সেই সময় শ্রেণীভিত্তিক সমাজ দেখতে পাওয়া গিয়েছিল। রাষ্ট্র এই সামাজিক বিভাজনকে স্বীকৃতি দিয়ে শাসন চালাতো। মানে সমাজের মধ্যে দেখো বর্ণ ব্যবস্থা আসলে অবভিয়াসলি সেখানে বিভাজন হবে বা মুসলিম শাসনের শ্রেণীভিত্তিক সমাজ। তো রাষ্ট্র কি করত, সমাজে এই যে বিভাজনটা এসেছিল সেটা কিন্তু স্বীকৃতি দিত এবং দিয়ে সেটাকে স্বীকৃতি দিয়ে শাসন ব্যবস্থা কিন্তু সেভাবে চলতো। ঠিক আছে, এবং শেষ পয়েন্ট আমাদের ঐতিহ্য ও শাসনধারার সংমিশ্রণ। মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তা হিন্দু ও ইসলামী ঐতিহ্যের মিশ্রণে গঠিত। কি কি দেখা যায় এতে দেখা যায় ধর্মীয় নৈতিকতা, রাজনৈতিক শাসন, প্রশাসনিক বাস্তবতা, এই তিনটি কিন্তু একসাথে প্রয়োগ হতো। এই জায়গাটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু ধর্মীয় নৈতিকতাও ছিল, রাজতান্ত্রিক শাসন অবভিয়াসলি ছিল এবং প্রশাসনিক বাস্তবতাকে কোনোভাবে বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে এই যে তিনটে কিন্তু একসাথে প্রয়োগ হতো। ঠিক আছে, দেখো পয়েন্টটাও কি দেওয়া আছে যে ঐতিহ্য এবং শাসনধারার সংমিশ্রণ। সেখানে তোমার ঐতিহ্যও থাকবে, সেখানে কিন্তু এর সাথে সাথে শাসনধারা দুটার কিন্তু একটা মিক্সচার থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো চলো, এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি কনসেপ্টটুকু কিন্তু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।